আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সবকিছু ওকে আছে কিনা একটু নিশ্চিত হবেন। তো আজকে আমরা সরকার ও রাজনীতি নিয়ে কথা বলবো। সাধারণ জ্ঞানের কি বললাম, সরকার ও রাজনীতি একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সরকার ও রাজনীতি। তাহেরা বিনতে হাবিব ম্যাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইকবাল ভাই, ওয়ালাইকুম আসসালাম। সোহাইল ভাই, দুলাল আহমেদ সাহেব, জি ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। মাহমুদ ভাই, আল্লাহ ভালো রাখছেন। তা আমরা জানি সরকার সরকার যে একটা বিষয়, ক্ষমতা বন্টনের ভিত্তিতে সরকার দুই প্রকার। ক্ষমতা বন্টনের ভিত্তিতে সরকার কয় প্রকার? খেয়াল রাখতে হবে যে ক্ষমতা বন্টনের ভিত্তিতে সরকার দুই প্রকার। ক্ষমতা বন্টনের ভিত্তিতে, আনারুল ভাই, ওয়ালাইকুম আসসালাম। মনিরুল ভাই, জি আলহামদুলিল্লাহ। একটা হচ্ছে এককেন্দ্রিক সরকার, এককেন্দ্রিক সরকার। দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকার। তাহলে আমরা জানি সরকার দুই ধরনের। সরকার কয় ধরনের আজিজুল হক ভাই? সরকার দুই ধরনের। একটা হচ্ছে এককেন্দ্রিক সরকার। এককেন্দ্রিক সরকার কোনটা? যেটা আমাদের স্বৈর শাসন, যেটা একজন কেন্দ্রিক যেই সরকার ব্যবস্থা। রাশিয়ার সরকার ব্যবস্থা এককেন্দ্রিক, কারণ পুতিন নিজের মতো করে গুছিয়ে ফেলেছে রাশিয়াকে। একাধারে 30 বছর শাসন করতেছে। রবিউল ইসলাম সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আখি ম্যাম, সাধারণ জ্ঞান বাদ দেওয়া যাবে না। সাধারণ জ্ঞান আপনাকে পড়তে হবে। যদিও সাধারণ জ্ঞান মানেই তো জ্ঞান, তথ্য ভান্ডার। এই অধ্যায়গুলো একটু হলেও মুখস্থ না হোক, দেখা দেখি করতে হবে। আপনাকে এই অধ্যায়টা পড়তে হবে। একবার দুইবার পড়েন, এটা অবহেলা করিয়েন না। মনে থাকবে না এটা ঠিক, তবে পড়তে হবে একবার দুইবার। এগুলো একটা সময় দেখবেন খুব কাজে দিবে। ভাগ্য ভালো হলে পরীক্ষার কেন্দ্রে গিয়ে যদি দেখতে পান, সেক্ষেত্রে আপনার ওই যে ক্লাসের কথা বা পড়ার কথাটা মনে পড়বে। তো অবহেলার প্রয়োজন নাই। সাইফুল ইসলাম জিহাদি সাহেব খুব সুন্দর গজল গায়, ভালো লাগে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আলোচক। তাহলে আমরা জানি সরকার দুইটা। একটা হচ্ছে এককেন্দ্রিক সরকার, আরেকটা কি? আরেকটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। যেগুলা কোন রকম পড়লেও আমরা কমন পাবো, সেই অধ্যায়গুলো নিয়েই মূলত আমি ক্লাস করাইতেছি। আখি ইসলাম ম্যাম, তাহলে এককেন্দ্রিক সরকার কোনগুলা? চাইনিজ সরকার, চীনের সরকার এককেন্দ্রিক। শি জিনপিং আজীবনের জন্য ক্ষমতা এককভাবে নিয়ে নিছে। পুতিন আজীবনের জন্য ক্ষমতা এককভাবে নিয়ে নিছে। জি, এইটাই। আপনার তো কপাল ভালো, একজন যোগ্য আলেম পাইছেন, যোগ্য ভালো মানুষ পাইছেন স্বামী হিসাবে।
খুব ভালো লাগে আলোচনা বা কথাবার্তা বিচার বিশ্লেষণ করার যে বিষয়টা আছে, খুব মাশাআল্লাহ পারদর্শী। সৌদি আরব এককেন্দ্রিক সরকার, ওইটাকে আমরা এক কথায় যেটা বলি রাজতন্ত্র। একটা হইছে রাজতন্ত্র আর একটা হইছে গণতন্ত্র। রাজতন্ত্র যুক্তরাষ্ট্রীয় কোনটা? গণতন্ত্র। তো এইভাবে আবার আমরা জানি সরকার দুই রকম হয়ে থাকে, রাজতন্ত্র এবং গণতান্ত্রিক। রাজতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক সরকার। এককেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার। আর আইন ও শাসন বিভাগের ভিত্তিতে সরকার দুই প্রকার। আইন ও শাসন বিভাগের ভিত্তিতে সরকার কয় প্রকার? আইন ও শাসন বিভাগের ভিত্তিতে, আইন ও শাসন বিভাগের ভিত্তিতে সরকার দুই প্রকার। একটা হইছে প্রধানমন্ত্রী শাসিত, আর একটা হইছে রাষ্ট্রপতি শাসিত, বা আমরা যেটাকে বলি সংসদীয় সরকার। সংসদীয়, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত। তাহলে একটা দেখলাম সংসদীয় সরকার, আরেকটা কি? রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসিত সরকার। তাহলে আইন ও শাসন বিভাগের ভিত্তিতে সরকার কয় ধরনের? দুই ধরনের। একটা সংসদীয় সরকার, যেটা বাংলাদেশে আসিল, সংসদীয় সরকার, যেটার প্রধান হয় প্রধানমন্ত্রী। সংসদের যিনি প্রধান থাকেন তিনি প্রধানমন্ত্রী। সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানই প্রধানমন্ত্রী। তো যেটা আমরা বাংলাদেশে দেখতে পাই, আমরা ভারতে দেখতে পাই, অনেকগুলা রাষ্ট্রই দেখি। বাট রাষ্ট্রপতি শাসিত সরকার কোনটা? যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে, যেমন মার্কিন প্রেসিডেন্ট বর্তমানে জো বাইডেন, এই বাইডেন শাসিত সরকার, বাইডেন শাসিত সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার। ঠিক আছে? তাহলে আমরা জানি সরকার কয় ধরনের, যে আইন ও শাসন বিভাগের ভিত্তিতে সরকার দুই ধরনের। আইন ও শাসন বিভাগের ভিত্তিতে সরকার দুই ধরনের, একটা হচ্ছে সংসদীয় আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত। তো বাংলাদেশের সরকারের কয়েকটা বিভাগ আছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। তা আমরা কিন্তু আজকে বাংলাদেশের অংশটাই দেখব, যে আইন বিভাগটা নিয়ে আজকে প্রাথমিকভাবে কথা বলি। আইন বিভাগ, আমরা জানি সরকারের বিভাগ কয়টি? বাংলাদেশ সরকারের বিভাগ হচ্ছে তিনটা। বাংলাদেশ সরকারের বিভাগ কয়টি? বকুল ফুলের মালা। ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই আমরা দেখি যে আইন বিভাগ। বাংলাদেশের তিনটা বিভাগের একটা বিভাগের নাম আইন বিভাগ। আইন বিভাগ, আইন বিভাগের ক্ষেত্রে আমরা কি দেখি? আইন বিভাগের ক্ষেত্রে যেমন বাংলাদেশের সংসদ, জাতীয় সংসদ ভবন। আইন বিভাগের ক্ষেত্রে আমরা কি দেখি? জাতীয় সংসদ, যেটা হাউস অব দ্য নেশন। আইন বিভাগের সব কিছুর চূড়ান্ত কোথা থেকে সিদ্ধান্ত আসে? হাউস অব দ্য নেশন। হাউস অব দ্য নেশন আইন বিভাগ, যেটা জাতীয় সংসদ। বলতে পারবেন জাতীয় সংসদের স্থপতি কে? জাতীয় সংসদের স্থপতি কে? আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। তাহলে প্রধান হচ্ছে আইন বিভাগ। এই আইন বিভাগের হেডকোয়ার্টার হচ্ছে জাতীয় সংসদ। আইন বিভাগের হেডকোয়ার্টার কোনটা? আইন বিভাগের হেডকোয়ার্টার হচ্ছে জাতীয় সংসদ, বা যেটাকে বলে আইন পরিষদ। আইন
পরিষদ। জাতীয় সংসদের স্থপতি ব্যক্তির নাম হচ্ছে লুইয়াই কেন, মাহমুদ হাসান সাহেব, থ্যাংক ইউ। ব্যক্তির নাম কি? লুইয়াই কেন। ব্যক্তির নাম হচ্ছে লুইয়াই কেন অথবা কান, লুইয়াই কেন অথবা লুইয়াই কান, যেইটাই বলেন। এই যে লুইয়াই কেন এই জাতীয় সংসদের স্থপতি। এই জাতীয় সংসদটা টোটাল 215 একর জায়গার উপর দাঁড়িয়ে আছে। কত একর? জাতীয় সংসদ 215 একর জায়গার উপর দাঁড়িয়ে আছে। 1982 28 জানুয়ারি এটা উদ্বোধন করা হয়েছে বিচারপতি আব্দুল সত্তারের মাধ্যমে। কত? 28 জানুয়ারি। 28 জানুয়ারি 1982-তে। কত সালে? 1982 সালে বিচারপতি আবু সাইদ জাতীয় সংসদ উদ্বোধন করেন। 28 জানুয়ারি 1982 সালে জাতীয় সংসদ উদ্বোধন করেন কে? তৎকালীন বিচারপতি আবু সাইদ। তৎকালীন বিচারপতি আবু সাইদ, যেটার মধ্যে সংসদীয় আসন কয়টা আছে? এটার মধ্যে 350টি সংসদীয় আসন আছে, 350টি আসন। 300। বিচারপতি আবু সাইদ। ইকবাল হোসেন ভাই, থ্যাংক ইউ। ইকবাল ভাইয়ের পিছনের দৃশ্যটা কোন জায়গায় বলেন তো? ব্যাকগ্রাউন্ডটা পাহাড়ি, খুব সুন্দর দৃশ্য। সংসদটা টোটাল 9 তলা ভবন। এইটাতে 16,361টা সিট আছে। মোট আসন আছে কয়টা? 16,361। এটাতে 16,361টি সিট আছে। নয়তলা ভবন। এটা 350টা আসন, 9 তলা ভবন। এই 350টার মধ্যে 50টা আসন নারীদের জন্য। 50টি কাদের জন্য? নারীদের জন্য। প্রথমে ছিল 15, তারপরে 30, তারপরে 50 বাড়ানো হয়েছে দাফে দাফে। তাহলে টোটাল সিট হলো 16,361টা। 9 তলা এই ভবনে। এটা বিশেষ নিরাপত্তা সম্বলিত একটা জায়গা, কারণ এখানে বাংলাদেশের মাথা বা এইটার সংসদ পার্লামেন্ট মেম্বার যারা সাংসদ, তারা এখানে বসেন। এবং বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন হয়। ও থ্যাংক ইউ। মেয়েরা 50টা। মেয়েরা কয়টা? মেয়েদের জন্য 50টি আসন বরাদ্দ। 350টির মধ্যে নারী সদস্যদের জন্য কয়টি? 50টি আসন আছে। বলতে পারবেন এই যে জাতীয় সংসদের প্রথম নির্বাচন হয় কত সালে? 1973-এর 7ই মার্চ জাতীয় সংসদের প্রথম নির্বাচন। জাতীয় যে নির্বাচনটা 1973 সালে। 1973 সালের 7ই মার্চ সর্বপ্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়। না, সেই সুযোগ আর নাই। জাতীয় সংসদ নির্বাচন হয় আনারুল ভাই, সেই সুযোগ ওই সংরক্ষিত গুলাই নারীদের জন্য। অন্য গুলাই নারীরা সাধারণত দেয় না, কারণ বাংলাদেশ এমন একটা দেশ যেখানে নারীদের সুযোগ করে দিতে হয়। নারীদের দিতে চায় না। সংসদে নারীরা যায় কি করবে? সংসদ দায়িত্বশীল হওয়া উচিত পুরুষ। আল্লাহ রাসূল বলছেন, যেই কওমের, যেই জাতির, যেই লোকের নেতা হয় নারী, ওই জাতি দ্রুত ডুববে। আর বাংলাদেশ ডুবার ক্ষেত্রে 2টা মহিলা সবচেয়ে বেশি দায়ী। বাংলাদেশের সবচেয়ে অপূরণীয় ক্ষতি করছে এই 2 মহিলা, হাসিনা এবং খালেদা। এই 2 মহিলা আমাদের দেশকে ডুবাইছে। নাইলে এই দেশ সিঙ্গাপুর
মালয়েশিয়ার মতো উন্নয়নশীল উন্নত দেশ হতে পারত, কিন্তু আমরা আমাদের দুর্ভাগ্য, আমরা এমন লোকদের পেয়েছি যারা দেশপ্রেমিক কখনোই ছিল না। বাংলাদেশের কোন দলের মধ্যে দেশপ্রেম ছিল না। আওয়ামী লীগের তো এমনিও নাই, বিএনপির আরো বেশি নাই। তো বাংলাদেশের ক্ষেত্রে এটা সবচেয়ে বড় অভিশাপ হলো এই দুই নারী। নাইলে আমাদের এই যে 54 বছরের ইতিহাসে 1971 থেকে ধরে 30 আর 20 24 54 বছরে একটা দেশ কত উপরে উঠে যায়। আমাদের সমসাময়িক দেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া, এরা এই দেশগুলো তো মানুষ কাজ করতে যায়। কারা যায়? আমাদের মতো অযোগ্য মানুষগুলো। কেন? কারণ আমরা অযোগ্য মানুষদেরকে আমাদের নেতা বানাইছি, শুধু বোঝা বানাইছে, জনসম্পদ করতে পারে না এই দেশের সরকার। 1973 সালের 7ই মার্চ সর্বপ্রথম জাতীয় সংসদের নির্বাচন হয়। জাতীয় সংসদে কোরাম হয় 60 জনে। কোরাম হয় কয় জনে? আমরা জানি জাতীয় সংসদে 60 জনে কোরাম হয়। কোরাম একটা দল হয়ে যায় আর কি। হ্যাঁ, কোরাম একটা দল। আমরা জানি যে জাতীয় সংসদের সভাপতিকে বলেন, জাতীয় সংসদের সভাপতিকে, জাতীয় সংসদের সভাপতি হইছে রাষ্ট্রপতি। জাতীয় সংসদের সভাপতিকে, জাতীয় সংসদের সভাপতি হলো রাষ্ট্রপতি। হ্যাঁ, এখানে আমরা জানি 60 জনে কোরাম হয়। রাষ্ট্রপতি হয়েছে কি? জাতীয় সংসদের সভাপতি। এবং 1 নাম্বার আসন হয়েছে, 1 নং আসন কোথায়? পঞ্চগড়। কেউ আছেন এখন? পঞ্চগড়ের কে আছে? তারা বড়ই সৌভাগ্যবান। জাতীয় সংসদের 1 নং আসন হচ্ছে তারা, আর 300 নং আসন হচ্ছে বান্দরবান। তিনশো নং আসনকে বান্দরবান। একটা করে মাত্র আসন আছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, একটি করে আসন, একটি। 3টা জেলায়, পার্বত্য চট্টগ্রামে প্রতিটিতে একটা করে আছে। পার্বত্য চট্টগ্রামে প্রতিটিতেই একটি করে আসন আছে, প্রতিটিতেই একটি করে কি আছে? আসন আছে। আমাদের জাতীয় সংসদ 1 কক্ষ বিশিষ্ট। আমাদের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ বিশিষ্ট, যেটা অলরেডি তারেক জিয়া বলছে কি 2 কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ গঠন করার প্রস্তাবনা রাখছে। বলছে কুষ্টিয়া এগুলো আসলে দেখতে হবে। আমরা শুধু এই 2টা মনে রাখার জন্য, শুরুকে আর শেষকে, অন্যগুলাতে 2টা 3টা 4টা আছে। ঢাকাতে আছে 15টা আসন, 6টা আমাদের চাঁদপুরে আছে 2টা না 3টা আসন। তাহলে বাংলাদেশ 1 কক্ষ বিশিষ্ট। কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ বিশিষ্ট। আমরা একটা কথার সাথে পরিচিত আছি, অধ্যাদেশ। অধ্যাদেশ মানে কি বলতে পারবেন? অধ্যাদেশ মানে হয়েছে রাষ্ট্রপতি জারিকৃত আইন। রাষ্ট্রপতি জারিকৃত আইনকে কি বলে? রাষ্ট্রপতি যখন কোন আইন জারি করে ফেলে তখন ওইটাকে বলে অধ্যাদেশ। ওইটা অখণ্ড। রাষ্ট্রপতি যখন কারো চাকরির বিষয়ে কথা বলবো, ওর চাকরি 100% নিশ্চিত। রাষ্ট্রপতি উনি হচ্ছে বাংলাদেশের প্রথম শ্রেণীর প্রথম নাগরিক, যার সুপ্রিম পাওয়ার এত বেশি। কিন্তু আমরা রাষ্ট্রপতির সুপ্রিম পাওয়ার কখনো দেখি না। আমাদের বাংলাদেশের ইতিহাসে যতগুলা রাষ্ট্রপতি আসছে সবগুলো হিজড়া এবং অধিকাংশই বউয়ের আসলে বসবাস করা প্রাণী। আমরা বীর পুরুষ রাষ্ট্রপতি কখনোই পাই না। বাংলাদেশে এখন পর্যন্ত যত রাষ্ট্রপতি, এগুলা হচ্ছে কি কাপুরুষ, হিজড়া, থার্ড জেন্ডার, অযোগ্য ব্যক্তিবর্গ। কারণ রাষ্ট্রপতি হচ্ছে সুপ্রিম পাওয়ার,
যিনি ধারণ করে, যার কথাই একটা আইন, যার মুখের ভাষাটাই আইন, কিন্তু আমরা এটা কখনো পাই নাই। এবং আমরা জানি যে বিল বিল একটা কথা আছে, বিল, এই বিলটা কি যারা চাকরি বাকরি করবেন তারা জানবেন যে আইনের যেই খসড়া ওইটাকে বলে বিল, আইনের যেই খসড়া ওইটাকে কি বলে, বিল। গুড। ইলিয়াস আলী সাহেব, এখন আমরা বলে ফেলি আমরা রাষ্ট্রপতি হামিদ সাহেবের এলাকার লোক। আচ্ছা, রাষ্ট্রপতি যে অযোগ্য এটা মানেন? যে রাষ্ট্রপতির ক্ষমতা কি, তিনি কি ব্যবহার করতে পারেন ক্ষমতা? পারেন না। অথচ আমরা জানি রাষ্ট্রপতির নামে সব হয়। রাষ্ট্রপতি বললে প্রধানমন্ত্রী উঠবে আর বসবে। রাষ্ট্রপতি যদি বলে প্রধানমন্ত্রী এটা অযোগ্য, এটা অযোগ্য, মুখের ভাষাই আইন হয়ে যায়। কিন্তু আমরা ওই রকম পাই না। আমাদের এরা, আনার ভাই বলতেছে এরা শুধু কবর জিয়ারত করে, এই ছাড়া এদেরকে আর কোথাও পাওয়া যায় না। তারপরে আমরা দেখি আমাদের যেই সরকারি বেসরকারি একটা কথা আছে, সরকারি এবং বেসরকারি। আমরা চাকরিজীবী যারা, একটা হইছে সরকারি, আর একটা কি বেসরকারি, দুইটা কথা আসছে, সরকারি এবং বেসরকারি। এই সরকারি কি, সরকারি মানে যেইটার হত্যাকর্তা হয়েছে মন্ত্রীরা, যেটার হত্যাকর্তা কারা, মন্ত্রীরা। মন্ত্রীদের উত্থাপিত বিলকেই বলে সরকারি বিল, মন্ত্রীদের দ্বারা উত্থাপিত। আর এটা হচ্ছে কাদের দ্বারা, এমপিদের দ্বারা। তাহলে যেটা মন্ত্রীদের দ্বারা উত্থাপিত হয়, মন্ত্রীদের দ্বারা যেটা উত্থাপিত হয় ওইটাকে বলে সরকারি। এই বাংলাদেশের সরকারি যা কিছু আছে এগুলার তদারকি দায়ভার, এই কথাবার্তা এগুলা পরিচালনা করে কারা, মন্ত্রীরা। আর এমপিরা যেটা করে বেসরকারি, যে শুধু প্রতিষ্ঠানের ওই বেতনভুক্ত কর্মচারী দিয়ে পাবলিক প্রতিষ্ঠানগুলা পরিচালনা করে, এটা এমপিদের দ্বারা উত্থাপিত হয়। এই খসড়াটা কাদের দ্বারা, এমপিদের দ্বারা। তাহলে মন্ত্রীদের দ্বারা উত্থাপিত হইলে হয় সরকারি, এমপিদের দ্বারা উত্থাপিত হইলে কি, বেসরকারি। আমরা সংসদে একটা কথা প্রায় সময় শুনি, সেইটা হইল ফ্লোর ক্রসিং। ফ্লোর ক্রসিং, ফ্লোর ক্রসিং মানে কি? ফ্লোর ক্রসিং মানে হইল আওয়ামী লীগের লোক যখন, আওয়ামী লীগের এমপি যখন বিএনপির এমপি গোস কথাকে সমর্থন করে, আওয়ামী লীগের এমপি যখন বিএনপির এমপিকে সমর্থন করে ওইটাকে বলে ফ্লোর ক্রসিং। আওয়ামী লীগের এমপি যখন নিজ দলের বিপক্ষে বা এক দল নিজ দলের বিপক্ষে আরেক দলকে ভোট দিলে তাকে বলে ফ্লোর ক্রসিং। তাকে কি বলে, ফ্লোর ক্রসিং। নিজ দলের বিপক্ষে ভোট দেয় যারা, যেটা সিস্টেম ওইটাই ফ্লোর ক্রসিং। আব্দুল্লাহ আল মামুন সাহেব, থ্যাংক ইউ। এবং আমরা আরেকটা জানি যে কাস্টিং ভোট। বৃষ্টি হচ্ছে, কাস্টিং ভোট মানে কি? কাস্টিং ভোট মানে কি? কাস্টিং ভোট মানে স্পিকারের ভোট, মাননীয় স্পিকারের ভোটকে বলে কাস্টিং ভোট। স্পিকারের ভোটকে কি বলে, কাস্টিং ভোট বলে। এই যে আমরা যে সংসদ ভবনটা দেখি, সংসদে যে চেয়ারগুলো আছে না, এই সামনের দিকের যে চেয়ার ওগুলাকে বলে ট্রেজারি বেঞ্চ। ওগুলাকে কি বলে, সামনের দিকের আসনগুলোকে বলে ট্রেজারি বেঞ্চ। সামনের দিকের আসনগুলোকে বলে ট্রেজারি বেঞ্চ। প্রথম সংসদ নেতাকে বলতে পারবেন? বাংলাদেশের প্রথম সংসদ নেতাকে?
বাংলাদেশের প্রথম সংসদ নেতা হইল শেখ মুজিবুর রহমান ওরফে কি দাস বলেন তো? দেবদাস ঠাকুর। সংসদের প্রথম সংসদ নেতা হচ্ছে শেখ মুজিবুর রহমান ওরফে দেবদাস। দেবদাস সংসদের প্রথম কি নেতা, এবং গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ। গণপরিষদ গণপরিষদের প্রথম স্পিকারকে শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার ছিল মোহাম্মদুল্লাহ। গণপরিষদের প্রথম স্পিকার, ডেপুটি ছিল কে? গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার যিনি, তিনি বাংলাদেশের জাতীয় পরিষদের প্রথম স্পিকার। এই মোহাম্মদুল্লাহ গণপরিষদের ডেপুটি স্পিকার ছিল, পরবর্তীতে একই হয়ে গেছে জাতীয় পরিষদের স্পিকার। এটা খেয়াল রাখতে হবে। এই মোহাম্মদুল্লাহ পরবর্তীতে কি হয়েছে? জাতীয় পরিষদের স্পিকার হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদে 2 জন রাষ্ট্রনেতা ভাষণ দিচ্ছেন। কয়জন? জাতীয় সংসদে 2 জন ব্যক্তি ভাষণ দিচ্ছেন। একজন হইল মার্শাল জোসেফ টিটো, 1974 সালে যিনি ভাষণ দিয়েছিলেন, নাম তার মার্শাল জোসেফ টিটো। আর ভারতের আরেকজন আসছিল 1974 সালে জাতীয় সংসদে, এই 2 জনেই ভাষণ দিচ্ছিল, ওর নাম হয়েছে বিবি গিরি। মার্শাল জোসেফ টিটো এবং বিবি গিরি 2 জনই 1974 সালে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের ইতিহাসে পূর্ণাঙ্গ সময়টা, সংসদীয় সময়টা ব্যয় করছেন 7ম সংসদ। কততম সংসদ? পূর্ণ মেয়াদকালীন একটা সংসদ ছিল। পূর্ণ মেয়াদী সংসদ হয়েছে 7ম সংসদ। পূর্ণ মেয়াদী হচ্ছে কি 7ম সংসদ। আইন বিভাগের নিকট দায়ী থাকে শাসন বিভাগ। আইন বিভাগের নিকট কে দায়ী থাকে? তাহলে আইন বিভাগের, আমরা যে এখন বললাম শুধু আইন বিভাগ নিয়ে, আইন বিভাগের নিকট অধীনস্থ হইছে শাসন বিভাগ। আইন বিভাগ আইন প্রণয়ন করে সংসদে বইয়া। ফাইটা যায় আমার বুকটা, ফাইটা যায়। এই যে বুক ফাইটা যায়, এই বুকের মধ্যে আপনার আলকাতরা বলেন, আটা ময়দা সুচি এগুলা রান্না করে বা প্লাস্টার করে দেয় কারা? শাসন বিভাগ। তাইলে যখন বলবে বুকটা ফাইটা যায়, তখন ওই ফাড়া বুক জোড়া লাগায় কারা? শাসন বিভাগ। ক্ষমতা ব্যবহার তারা শুরু করে। তাহলে আইন বিভাগের পরে কে আছে? শাসন বিভাগ। আইন বিভাগের পরে আছে কে? শাসন বিভাগ। আমরা জানি আমাদের দেশের নামে মাত্র শাসক হয়েছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কি নামমাত্র শাসক, কিন্তু বাংলাদেশের প্রকৃত শাসক হচ্ছে প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রকৃত শাসক কে? বাংলাদেশের প্রকৃত শাসক প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রকৃত শাসক কে? প্রধানমন্ত্রী। সংখ্যা যে কমতেছে, বিরক্ত লাগতেছে। হ্যাঁ,
খারাপ লাগতেছে না? মন বসতেছে না? আমরা সবসময় দেখি আমাদের উপস্থিতিটা তুলনামূলক অনেক কম, অনেক কম। তাহলে বাংলাদেশের যে শাসন বিভাগ যারা পরিচালনা করে আমরা দেখি প্রথমেই যাকে, সে হচ্ছে কে? রাষ্ট্রপতি। কিন্তু রাষ্ট্রপতি আমাদের তিনি, তার কাছে কোনো ক্ষমতাই রাখা হয় না, সমস্ত ক্ষমতাগুলো ব্যবহার করে প্রধানমন্ত্রী। উচিত ছিল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নিয়োগ দিবে, কিন্তু আমরা আমাদের দেশগুলোতে দেখি কি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নিয়োগ দেয়। প্রধানমন্ত্রী কি নিয়োগ দেয়? রাষ্ট্রপতি নিয়োগ দেয়। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নিয়োগ দেয়। এই রাষ্ট্রপতির কাজ কি? রাষ্ট্রপতির কাজ হলো প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করানো এবং প্রধান বিচারপতিকে শপথ পাঠ করা, মানে প্রধান বিচারপতি নিয়োগ দেয় হয়। রাষ্ট্রপতির কাজ কি? প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া এর কাজ। রাষ্ট্রপতির কাজ কি? প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি কি করা? নিয়োগ দেওয়া। প্রধানমন্ত্রীর কাজ কি? প্রধানমন্ত্রীর অনেক কাজ, যা আছে সবই প্রধানমন্ত্রীর। এই প্রধানমন্ত্রী বাংলাদেশের সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। আমরা জানি যে জাতীয় অর্থনৈতিক পরিষদের চালিকা শক্তি হচ্ছে প্রধানমন্ত্রী। তিনি কোন কোন বিভাগগুলো দেখাশোনা করেন? অর্থনৈতিক পরিষদ। অর্থনৈতিক পরিষদ দেখাশোনা করেন কে? প্রধানমন্ত্রী। তারপরে পর্যটন পরিষদের দেখার দায়িত্ব হচ্ছে প্রধানমন্ত্রী। পর্যটন পরিষদ। পর্যটন পরিষদের দায়িত্ব তার। রপ্তানি প্রক্রিয়াকরণ বোর্ড, রপ্তানি প্রক্রিয়াকরণ বোর্ড, এইটাও তার দায়িত্বে। রপ্তানি প্রক্রিয়াকরণ বোর্ড তার দায়িত্বে আছে। তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই তিনটা সেক্টরকে খুব বেশি জোর দিয়ে থাকে। এটা তার কাজ, তার দায়িত্ব। বাংলাদেশের অর্থনৈতিক সমস্ত কিছু উনি দেখভাল করে। এই বিদেশি পর্যটন বা এই সেক্টরগুলো ওনার কাছে। কারণ কোনো একটা সমস্যা হলে সরাসরি তিনি জবাবদিহিতার আওতায় আসবেন। সরাসরি তিনি কি জবাবদিহিতার আওতায় আসবেন। আর রাষ্ট্রপতি তো উনি কি, উনি সকল ইউনিভার্সিটির চ্যান্সেলর। আমরা জানি যে ইউনিভার্সিটিগুলোর ভাইস চ্যান্সেলর পরিচালনা করে, কিন্তু ইউনিভার্সিটির চ্যান্সেলরকে রাষ্ট্রপতি। অটো চ্যান্সেলর একটা প্রতিষ্ঠান হইলেই যখন যেই রাষ্ট্রপতি থাকে তিনি ওই ইউনিভার্সিটির চ্যান্সেলর হন। এশিয়াটিক সোসাইটির প্রধান তিনি, রাষ্ট্রপতি। সশস্ত্র বাহিনীর প্রধান, রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান। এই কাজগুলা কার? এই কাজগুলো হচ্ছে রাষ্ট্রপতির। এশিয়াটিক সোসাইটি, রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশের সকল ইউনিভার্সিটি, এবং তিনি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান, রাষ্ট্রপতি। এটা হচ্ছে রাষ্ট্রপতির স্পেশাল পাওয়ার। রাষ্ট্রপতির স্পেশাল পাওয়ার। আমরা বর্তমানে যে রাষ্ট্রপতি দেখি সুপ্পু, বর্তমান রাষ্ট্রপতিকে শাহাবুদ্দিন সুপ্পু। এই সুপ্পু হয়েছে 22 নম্বর রাষ্ট্রপতি। কত নম্বর? মানে এর আগে আরো 21 জন রাষ্ট্রপতি এই দেশে ছিল। 54 বছরে 22 জন। গড়ে 3 জন, মানে এক রাষ্ট্রপতি 3 বছরও টিকে না গড়ে হিসাব করলে। আর বাংলাদেশের যত মন্ত্রণালয় আছেন সমস্ত মন্ত্রণালয়গুলো দেখভাল করেন প্রধানমন্ত্রী। সমস্ত মন্ত্রণালয় এই প্রধানমন্ত্রীর সাথে লিয়াজু করে পরিচালনা করে।
না, এশিয়াটিক সোসাইটি নামে একটা সোসাইটি আছে। এশিয়াটিক সোসাইটি নামে একটা কি সোসাইটি আছে। রাষ্ট্রপতি যেখানে বসবাস করেন ওইটাকে কি বলে বলেন তো? রাষ্ট্রপতি যেই ঘরে থাকেন ওইটাকে বলে কি? বঙ্গভবন। কি ভবন? বঙ্গভবন। আর প্রধানমন্ত্রী যেই ঘরে থাকেন বাসভবন আর কি, ওইটাকে বলে গণভবন। প্রধানমন্ত্রী যেই বাসায় থাকেন তার বাসভবন, প্রধানমন্ত্রীর বাসভবনের নাম কি? গণভবন। আর রাষ্ট্রপতির বাসভবনের নাম বঙ্গভবন। রাষ্ট্রপতির বাসভবনের নাম কি? বঙ্গভবন। নির্বাহী ক্ষমতা এবং জাতির মুখপাত্র হচ্ছে প্রধানমন্ত্রী। নির্বাহী ক্ষমতা এবং জাতির মুখপাত্রকে প্রধানমন্ত্রী। নির্বাহী ক্ষমতা এবং জাতির মুখপাত্র এই প্রধানমন্ত্রী সমস্ত কথাবার্তা বলে। জরুরি অবস্থা না হলে রাষ্ট্রপতি কথা বলে না। রাষ্ট্রপতির কাজই হচ্ছে জরুরি অবস্থা মোকাবেলা করা। যে স্পেশাল পাওয়ার দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করে দিতে পারে। যখন দেখবে একটা দেশ অস্থিতিশীল হয়ে গেছে তখন তার হাতে সমস্ত ক্ষমতা নিয়ে সমস্ত বাহিনীর প্রধানদেরকে কমান্ড করবেন রাষ্ট্রপতি। জরুরি অবস্থা ঘোষণা করে দিলে, দেশ অচল হয়ে গেলে রাষ্ট্রপতির কাজে লাগে। যেমন এখন ব্যবহার করতেছে কে? তত্ত্বাবধায়ক সরকার। যুদ্ধ লাগলে রাষ্ট্রপতির কাজ লাগে, তখন জরুরি অবস্থা ঘোষণা করে দেন রাষ্ট্রপতি। তারপরে আমরা দেখি আমাদের যেই বিচার বিভাগ, শাসন বিভাগের পরে কে আছে? শাসন বিভাগের পরে আছে আমাদের বিচার বিভাগ। বিচার বিভাগ। তো এই বিচার বিভাগের ক্ষেত্রে এদের কাজ কি? আইনের ব্যাখ্যা এবং আইনের প্রয়োগ। বিচার বিভাগের কাজ কি? বিচার বিভাগের কাজ হলো আইনের ব্যাখ্যা এবং আইনের প্রয়োগ। আমাদের সংখ্যা কমতেছে, কাহিনী কি? নেটওয়ার্ক প্রবলেম না অন্য কিছু? তাহলে আইনের প্রয়োগ এই কাজগুলা করে কে? বিচার বিভাগ। যেমন আমরা বিচার বিভাগে বর্তমানে দেখছি মানিক্কা বিচারপতি হইয়া এখন কাঠগড়ায় আসামি হইয়া দাঁড়াইছে। বিচারপতি হইয়া কাঠগড়ায় আসামি হইয়া দাঁড়াইছে এই মানিক্কায়। বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হচ্ছে আপিল বিভাগ। আমরা জানি বিচার বিভাগের সর্বোচ্চ স্তর কোনটা? আপিল বিভাগ। যেই কোনো বিচার পান না, বাংলাদেশে তো এমনিও বিচার নাই, বাংলাদেশে এমনিও কি বিচার নাই। যে কয়জন থাকে 21 জন সম্ভবত আছে, 21 জন। বাংলাদেশে এমনিতেও কোনো বিচার নাই এখন পর্যন্ত, কারণ বিচার বিভাগ সব দুর্নীতিবাজ। তবুও একটা রাষ্ট্রের, বাংলাদেশ নামক রাষ্ট্রের নীতিমালা থেকে এটা আছে যে আপিল বিভাগ হচ্ছে সর্বোচ্চ এবং সর্বশেষ আদালত। কোনো মামলাতে কোনো রায় পান না, বিচার পান না, আপিল বিভাগে আপনি ওইটা উপস্থাপন করলে ওইখানে নিষ্পত্তি পাবেন। বিচার বিভাগের সর্বোচ্চ এবং সর্বশেষ স্তর হচ্ছে আপিল বিভাগ। কোন বিভাগ? আপিল বিভাগ। তারপরে আমরা দেখি আমাদের যেই ফৌজদারি অপরাধগুলা যেই বিভাগ বিচার করে, অপরাধ ফৌজদারি আদালত। কোন আদালত? ফৌজদারি আদালত। অপরাধ সম্পর্কিত বিচার করে কে? ফৌজদারি আদালত। আর জমি জমা সংক্রান্ত বিচার করে দেওয়ানি আদালত। কোন আদালত? দেওয়ানি আদালত। তাহলে একটা হচ্ছে দেওয়ানি আদালত আর একটা হচ্ছে ফৌজদারি আদালত। ফৌজদারি এই অপরাধ নিয়ে কাজ করে ফৌজদারি আদালত, আর জমি জমা সংক্রান্ত হচ্ছে কি? দেওয়ানি। মুসলিম পারিবারিক আইন গঠিত হয় 1961 সালে। বারবার
কয়েকবার প্রশ্নটা আসছে যে মুসলিম পারিবারিক আইন, এমনকি এইটা আমিও ভুল করে আসছি। আমি কোন পরীক্ষা দেওয়ার সময় যেন আমি এটা পারি নাই, পরে আর ভুল দিয়ে আসছি। পরে পড়লাম যে পারিবারিক আইন প্রণীত হয় 1961 সালে। কত সালে? 1961 সালে। আর আমরা আরেকটা জানি যে সুপ্রিম কোর্ট, এটাকে বলে কোর্ট অফ রেকর্ড। কি বলে? হ্যাঁ, জমি জমা দেওয়ানি, অপরাধ ফৌজদারি। সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কি? এটা কোর্ট অফ রেকর্ড। সমস্ত তথ্যগুলো তাদের কাছে লিপিবদ্ধ আছে, এজন্য এইটাকে বলে কোর্ট অফ রেকর্ড। তা আমরা আমাদের পিডিএফ অনেকগুলো তথ্য উপস্থাপন করেছি। আমরা যদি বাংলাদেশের সরকার ও রাজনীতি এই বিষয়গুলা পড়ি, যার বই আছে বা পিডিএফ আছে ওখান থেকে দেখি, অনেকেই বলে যে আমরা কি এই কিনবো কিনা। আপনি যেই কোনো বই কিনেন সমস্যা নাই, কিন্তু প্রশ্ন ব্যাংক কেনার প্রয়োজন নাই। প্রশ্ন ব্যাংক কিনা, প্রশ্ন ব্যাংক অনুশীলন করা, প্রশ্ন ব্যাংক চর্চা করা নিবন্ধনের ক্ষেত্রে এটা বোকামি ছাড়া কিছু নয়। অগ্রদূত নিবন্ধন সহায়িকা যদি থাকে এইটা নিতে পারেন, অথবা গাজী মিজানের বইটা নিতে পারেন, যেইটাই নেন, অগ্রদূত অথবা গাজী মিজান দুইটার একটা বই নিয়ে নেন। আর যদি আপনি মনে করেন শুধু এই নিবন্ধন কেন্দ্রিক না, আমার আরো পড়াশোনা দরকার, আমি আরো বড় বড় চাকরি করব, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি এই বিসিএস অ্যাসিওরেন্সের প্রিলিমিনারি ডাইজেস্ট এই বইটা নিতে পারেন। অ্যাসিওরেন্সের প্রিলিমিনারি ডাইজেস্ট, এই তিনটা বইয়ের কথা বললাম। কেউ যদি নিতে চায় কি কি নিতে পারে? অগ্রদূত নিবন্ধন সহায়িকা, অথবা গাজী মিজানের উঁচু বই, অথবা বিসিএস এর প্রিলিমিনারি ডাইজেস্ট। এই তিন বইয়ের যেই কোনো একটা কিনে পড়েন, কারণ আমাদের অধ্যায়গুলো স্পষ্ট। আপনাকে যখন আমি বলবো একটা অধ্যায় নিয়ে সরকার ও রাজনীতি, এই অধ্যায়টা আপনি অগ্রদূতে পাবেন, গাজী মিজানে পাবেন, বিসিএস এর প্রশ্ন ব্যাংক এই ডাইজেস্টে পাবেন, তাহলে তিনটার কোনো একটাই আপনি পেয়ে যাবেন। তখন এখান থেকে পড়তে পারেন, অথবা পিডিএফে দেওয়া আছে তথ্য অনেক জায়গা থেকে নিয়ে, ওখান থেকে দেখতে পারেন। প্রফেসরসও ভালো, প্রফেসরস ভালো হলেও তবে এইটা এই অনেক কিছু শর্টকাট করে এলোমেলো করে ফেলছে। প্রফেসরস না কিনেই ভালো। যদি কিনে থাকেন পড়েন, তবে প্রফেসরস না কেনার প্রতি অনুরোধ রইল। এইটা অধ্যায়গুলো হাইলাইট করছে কম, অধ্যায়গুলো অন্যান্যগুলো যেমন অগ্রদূত বলেন, গাজী মিজান বলেন, অধ্যায়কে হাইলাইট করছে, এটা করে না। নতুন বই এখনো বাজারে আসে না, আপডেট বই এখনো আসে না। অগ্রদূত এটা স্বচ্ছ একটা বই, যদ্দূর দরকার তদ্দূর গোছায়া লেখছে অগ্রদূত বইটা। তো এখন আমিও দেখি আবার একটু যোগাযোগ করব অগ্রদূত নিবন্ধন সহায়িকা, সেক্ষেত্রে কাজে দিবে। প্রশ্ন বিশ্লেষণ করে পড়া যায়, ভালো হয়। এটা কখন পড়বেন? প্রশ্ন বিশ্লেষণ কখন করবেন? যখন আপনার অধ্যায়গুলো কমপ্লিট হয়ে যাবে, আপনার মোটামুটি সবকিছু জানা আছে, তখন আপনি বিশ্লেষণে যাইতে পারবেন। না জানি না বিশ্লেষণে যাওয়া যায় না। যা আপনি মনে করেন প্রশ্ন ব্যাংক পড়তে গেলে একটা প্রশ্নের বিশ্লেষণ করলেন, ভালো কথা। এই দ্বিতীয় নাম্বার প্রশ্ন বিশ্লেষণ করতে গেলে আরেকটা অধ্যায়, 3 নাম্বার প্রশ্ন বিশ্লেষণ করতে গেলে আরেকটা অধ্যায় চলে আসে। একই ব্রেন, আমাদের ব্রেন বিক্ষিপ্ত জিনিস মনে রাখতে পারে না। আমাদের ব্রেন বিক্ষিপ্ত জিনিস মনে রাখে না, হজবরল জিনিস মনে রাখে না। আপনি চিন্তা করেন আখি ম্যাম, সারাদিনে কত মানুষের সাথে আপনার দেখা হয়, সবার নাম আপনি জানেন, সকল কথা কি মনে থাকে? না, মনে থাকে না। ধারাবাহিকতা বলে একটা বিষয় আছে, এইটা মনে থাকে। তাই বিক্ষিপ্ত পড়াশোনা হতাশা জন্ম দেয়, পড়াশোনার গতিকে থামিয়ে দেয়, হজবরল অবস্থা তৈরি করে। এজন্য প্রশ্ন ব্যাংককে না বলুন। প্রশ্ন ব্যাংক থাকলে আগুন দিয়ে পোড়া দিয়ে আলান, ওইটা দিয়া ভাত রাইন্দা খান, ওইটা দিয়া চা বানিয়ে খান, কারণ মাটির চুলায় ব্যবহার করে ওইটা দিয়ে
চা বানিয়ে বা নুডলস রান্না করে খেতে পারেন প্রশ্ন ব্যাংক দিয়ে, অথবা প্রশ্ন ব্যাংক পুড়িয়ে ঘরের মধ্যে অধিক দোয়া তৈরি করে মশা দূর করতে পারেন। এগুলা বেশ কাজে দিবে। কিন্তু প্রশ্ন ব্যাংক পড়ার মধ্যে আমি নাই। আপনার তো এখনো অধ্যায়ই পড়া হইল না। প্রশ্ন ব্যাংকে কি সব বিষয় এক জায়গায় নিয়ে আসছে। তো সব বিষয় এক জায়গায় কখন আনবে? আপনি কখন আনবেন? যখন আপনার এগুলা আয়ত্তে আছে। এখন আপনার মূল লক্ষ্য হইল অধ্যায়গুলো বিশ্লেষণ করে পড়া। এই অধ্যায়ের মধ্যে সরকার ও রাজনীতির মধ্যে বেশ কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলা বিশ্লেষণ করা, এই অধ্যায়টা পড়া, এই অধ্যায় রিলেটেড প্রশ্ন দেখা। একটা একটা করে অধ্যায় কমপ্লিট করতে করতে যখন টোটাল সিলেবাস কমপ্লিট হবে, তখন আপনি কি প্রশ্ন ব্যাংক বলেন যা মন চায় তাই করতে পারেন। আমাদের মূল সমস্যা হইল আমরা প্রশ্ন ব্যাংক নির্ভর। যারা শুধু প্রশ্ন ব্যাংক কিনে, যার চালান আছে চাকরির জন্য প্রশ্ন ব্যাংক কিনা, ওর সে আহাম্মক গরু আর বোকা ব্যাককল একটাও নাই। এরা জীবনে কোনোদিন চাকরি করতে পারে নাই, শুধু প্রশ্ন ব্যাংক পড়ে। আমি অনেক গরু ছাগল দেখছি প্রশ্ন ব্যাংক ওয়ালা। আমার বাড়িতেও কয়েকটা গরু আছে, কয়েকটা না এক গরু আছে, আজ পর্যন্ত কিছুই করতে পারে না। পাশের বাড়িতে 2-3টা গরু আছে, এখন পর্যন্ত প্রশ্ন ব্যাংক লয়া হুইয়া থাকে, কিছু করতে পারে না, অক্ষম। এরা হারবাল খাওয়াইলেও এগুলা জাগতো না। এর জন্য প্রশ্ন ব্যাংককে না বলুন, অধ্যায়কে হ্যাঁ বলুন। অধ্যায় ভিত্তিক পড়াশোনা করব আমরা ইনশাআল্লাহ। তো ঠিক আছে, দুলাল ভাই বলছি কোন বই পড়া? আমি কয়েকটা বই থেকে মিশ্রণ করে গুরুত্বপূর্ণগুলো দিয়ে পিডিএফ তৈরি করে নিই। ঠিক আছে, একটা বই নির্ভর হওয়া কঠিন হয়ে যায় পড়ানোর ক্ষেত্রে, বাট আপনি পড়ার ক্ষেত্রে সমস্যা নেই। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।